গত ৭ই ফেব্রুয়ারি দিনাজপুরের জেলে মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী রমেশচন্দ্র সেনের। কিন্তু মৃত্যুটা কী কারণে হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার না। ওই দেশের পুলিশ প্রশাসন এসে জোর করে তুলে নিয়ে যায়, বলে যে আধা ঘন্টা পরে ছেড়ে দেবো, কিন্তু ছাড়েনি। প্রায় 18 মাস আটকে রাখার পরে আস্তে আস্তে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবারের মধ্যেই। রমেশচন্দ্র সেনের মৃত্যুর যাতে সঠিক তদন্ত হোক তার দাবিও কিন্তু পরিবারের লোক করছেন। গত ৭ই ফেব্রুয়ারি দিনাজপুরের জেলে মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী রমেশচন্দ্র সেনের। তার মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবারের মধ্যেই। রমেশচন্দ্র সেনের পরিবারের লোকও কিন্তু এই রায়গঞ্জে থাকেন। একাধিকবার তিনি এই বাড়িতেও এসেছিলেন, পরিবারের সাথে দেখাও করেছিলেন। ওপার বাংলার 5 বারের প্রাক্তন সাংসদ ও বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এপার বাংলাতেও। বাংলাদেশের দিনাজপুর জেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় দাস পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। রায়গঞ্জের বাসিন্দা মৃণাল দাস সম্পর্কে রমেশচন্দ্র সেন ছিলেন তার ছোট পিসেমশাই। আত্মীয়তার টান আর দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগে রমেশবাবুর সঙ্গে দাস পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মৃণালবাবুর কথায় উনি শুধু একজন রাজনীতিক ছিলেন না, তাদের পরিবারের একজন অভিভাবকও ছিলেন। বাংলাদেশের রুইয়া এলাকার বাসিন্দা রমেশচন্দ্র সেন শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 5 বারের সাংসদ হিসাবে মানুষের ভোটে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। পাশাপাশি তিনি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার আবহে আক্রান্ত হতে শুরু করেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা। সেই তালিকায় ছিলেন রমেশচন্দ্র সেনও। অভিযোগ, তার বাড়ি ও গুদাম পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গত 18 মাস ধরে তিনি দিনাজপুর জেলে বন্দী ছিলেন। গত শনিবার সকালে তার মৃত্যুর খবর পৌঁছয় রায়গঞ্জের দাস পরিবারে। জানানো হয়েছে জেলেই তার মৃত্যু হয়েছে, তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে পারছেন না মৃণাল দাস। তার বক্তব্য, রমেশবাবুর মতো একজন মানুষ হঠাৎ করে এভাবে চলে যেতে পারেন না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর পেছনে অন্য কিছু থাকতে পারে। তিনি এই মৃত্যুর নেপথ্যে রহস্যের ইঙ্গিত দিয়েছেন। মৃত্যুর খবর পেয়েছি শনিবার দিন সকাল 10টা সাড়ে 10টার দিকে। কিভাবে কি জানতে পারলেন? ওখান থেকে ফোন আসলো যে পিসমশাই জেলে মৃত্যু হয়েছে। ওখান থেকে ফোন করে বাড়ির লোককে খবর দিয়েছে, তো ওখান থেকে তারপরে ডিটেলসে আসে আমাদের কাছে যে মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুটা কী কারণে হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার না। আর মারা যাওয়ার মতন পরিস্থিতি ছিল না, অসুস্থ ছিল, বয়স হয়েছে, ঠিক আছে, কিন্তু যে মৃত্যু হবে এটা আমাদের কাছে ঠিক এখনও মেনে উঠতে পারছি না আমরা। মানে কোথাও কি সন্দেহ হচ্ছে? সন্দেহ তো একটা আছেই। অ্যাকচুয়ালি ওই দেশের বর্তমান যে গভর্নমেন্ট বা ইউনিট সরকার যেভাবে চালাচ্ছে, যেহেতু পিসমশাই দীর্ঘদিন একটা রাজনীতিবিদ ছিলেন, বর্ষিয়ার নেতা ছিলেন ওখানটার, প্রায় 30 বছর 35 বছর ধরে 5 বার টানা সাংসদ ছিলেন ওখানটার চেতা। তো ওই তো করতেন উনি করতো, ওই শেখ হাসিনা আওয়ামী লীগ দল করতো। তো তাদের উপরে টর্চার তো হয়েছেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল ইউনিট সরকার। সেই ওই আগস্ট মাসের কয় তারিখে আসার পরে বাড়িঘর গোডাউন সব আগুন টাগুন ধরে দিয়েছিল। তো পিসমশাই সেই সময় ওখান থেকে পালিয়ে পানি বেঁচে যায়, কিন্তু 2 দিন পর আবার বাড়িতে চলে আসে। তো আমরা সবাই না করেছিলাম যে বাড়িতে যেন না থাকে। তো সেই সময় পিসমশাই বলেছিল আমাদের, না আমি তো কোনো অন্যায় করিনি, হ্যাঁ, আমি গভর্নমেন্টের কাছ থেকে কিছু নিও নি, আমি পাবলিকের কাছ থেকে কিছু নিয়ে নিই, তো আমি আমার জায়গায় সৎ আছি, আমার কিছু হবে না। তো উনি এই নিজের আত্মবিশ্বাসে উনি বাড়িতেই ছিলেন। কিন্তু একদিন হঠাৎ করে রাত্রি 12:30 1টার সময় ওই দেশের পুলিশ প্রশাসন এসে জোর করে তুলে নিয়ে যায়, বলে যে আধা ঘন্টা পরে ছেড়ে দেবো, কিন্তু ছাড়েনি। প্রায় 18 মাস আটকে রাখার পরে আস্তে আস্তে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মৃণালবাবু জানিয়েছেন 2023 সালে শেষবার রায়গঞ্জে তাদের বাড়িতে এসেছিলেন রমেশচন্দ্র সেন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা মাটির মানুষ। আত্মীয়দের সঙ্গে সহজভাবে মিশতেন, হাসি আড্ডায় সময় কাটাতেন।
তার এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী এবং আত্মীয় পরিজনেরা। এই বাড়িতে লাস্ট এসেছিল আমার বিয়ের সময় 2023 মে মাসে। কেমন ছিল, কেমন ব্যক্তিত্ব ছিলেন? ব্যক্তি তো খুব সাধারণ ব্যক্তি, মানে ওনাকে দেখে বোঝা যাবে না যে উনি কোনো মন্ত্রী বা হেন। হ্যাঁ, কোনো সময় মাটির মানুষ ছিল, একদম সবার সঙ্গে নর্মালি চলাফেরা করতো। অহংকার বলে কোনো জিনিস আমরা তো কোনো দিনও দেখিনি। আমরা কেন, বাংলাদেশের যে কোনো মিডিয়াতে খোঁজখবর যদি থাকে নেবেন, তো উনি খুব সরল সোজাভাবেই জীবনযাপন করতো, সহজ সরলভাবেই। এদিকে বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে গণভোট। এমন প্রেক্ষাপটে মৃণাল দাসের আবেদন, সরকারে যেই আসুক না কেন সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হোক, বাংলাদেশ যেন আবার শান্তির পথে ফিরে যায়। গভর্নমেন্ট যেই আসুক না কেন, পাবলিকের উপরে হ্যারাসমেন্ট যেন বন্ধ করা হয়, বা যারা আগে ইউনিট সরকার আগে যারা দেশ চালাতো তাদের উপরে এই যে একটা মৃত্যু ধরে নিয়ে গিয়ে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পুরে নিয়ে কোনো রকম জামিনের ব্যবস্থা তো করেনি, উল্টো বিভিন্ন রকমের কেস দিয়ে হ্যারাসমেন্ট করে বাড়ির লোককে, এই যে আমার পিসিরই যেরকম বাড়িঘর পুড়ে দিয়েছে, পিসিরটা মনে হয় আমার বলা উচিত না, হয়তো হিন্দু বলে বেশি, যেহেতু বাংলাদেশে একটা হিন্দু মন্ত্রিত্ব ছিল, তার উপরে যত বেশি অ্যাটাক ছিলই ওই দেশের ইউনিট সরকারের একটু। তা মনে হয় যে যেই দেশে গভর্নমেন্টে আসুক না কেন এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। রমেশচন্দ্র সেনের মৃত্যু শুধু এক রাজনৈতিক ব্যক্তিত্বের অবসান নয়, দুই বাংলার আত্মীয়তার বন্ধনেও যেন এক গভীর শূন্যতার সৃষ্টি করল। তার প্রয়াণে শোকাহত রায়গঞ্জ, শোকাহত অসংখ্য অনুগামী এবং স্বজন। আগামীকাল বাংলাদেশের গণভোট রয়েছে। সেই ভোটে যে সরকারই আসুক না কেন অন্ততপক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি রমেশচন্দ্র সেনের মৃত্যুর যাতে সঠিক তদন্ত হোক তার দাবিও কিন্তু পরিবারের লোক করছেন। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।